প্রিয় ছাত্রছাত্রী, আরও একটি মক টেস্ট নিয়ে হাজির হলাম আরআরবি এনটিপিসি এক্সাম সম্পর্কিত। আপনারা জানেন আমরা একটি সিরিজ শুরু করেছি। তো প্রতিটি এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে মক টেস্ট সেটি শুরু করে দেওয়া যাক। আপনারা স্ক্রিনের ওপর প্রশ্ন দেখতে পাচ্ছেন এবং তার অপশন দেখতে পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন এই মক টেস্টে উত্তরগুলি দেওয়ার, যাতে কিনা আপনাদেরও লাভ হয় এবং আমারও একটু তাতে ভালো লাগবে আপনাদের যদি উত্তর আসে। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলা, সুরাট, দিল্লি নাকি বোম্বে? ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলা, সুরাট নাকি দিল্লি নাকি বোম্বে? আপনাদের বলতে হবে এই উত্তরটি কি হবে, এ, বি, সি নাকি ডি। ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে বাংলা। কিভাবে শুরু হয়েছিল? প্রথম বাংলাতে প্রতিষ্ঠিত হয় 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ দখল করে। তো বাংলায় প্রথম এই ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশদের, এবং সেটি কার পরে হয়েছিল? 1757 সালের পলাশির যুদ্ধের পর, যেখানে সিরাজউদ্দৌলার হার হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন পদার্থ খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়? খুব সহজ প্রশ্ন। কোন পদার্থ খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়? তুতে, কর্পূর, ফিটকিরি নাকি লবণ? কোন পদার্থ খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়? তুতে, কর্পূর, ফিটকিরি, লবণ। এই চারটির মধ্যে কোনটিকে সঠিক বলে মনে হচ্ছে? আপনাদেরকে উত্তর দিতে হবে। কোন পদার্থ খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়? তুতে, কর্পূর, ফিটকিরি নাকি লবণ? আপনারা উত্তর দিন, আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে কর্পূর। কর্পূর একটি এমনই একটি পদার্থ যা সরাসরি বাষ্পে পরিণত হয়। একটি পদার্থ প্রথমে কঠিন থেকে তরল আসে এবং তারপর সেটি বাষ্প হয় সাধারণভাবে, কিন্তু কর্পূরের ক্ষেত্রে কি হয়? কঠিন থেকে সরাসরি সে বাষ্পে পরিণত হয়। এখন এই প্রশ্নটি আসতে পারে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি নামে ডাকা হয়? যে কর্পূরের সরাসরি বাষ্প হওয়ার যে প্রক্রিয়া, সেটিকে বলা হয় সাবলিমেশন। তো আমি প্রত্যেকদিন নোটসগুলোতে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরছি, যেগুলো থেকেও আপনাদের কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এই প্রক্রিয়াটির নাম কি? সাবলিমেশন। নেক্সট কোশ্চেনে চলে যাই। নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? কোন অংশে নিউরনের তথ্য অর্জিত হয় বা গৃহীত হয়? সোজা কথায়, নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? অ্যাকশন, ডেনড্রাইট, দেহকোষ নাকি কোনোটিই নয়? নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? অ্যাকশন, ডেনড্রাইট, দেহকোষ নাকি কোনোটিই নয়? আপনাদেরকে উত্তর বলতে হবে নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়। ঝটপট এর উত্তরটি লিখবেন, এ, বি, সি, ডি। আপনাদের বলতে হবে নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইট হলো নিউরনের অংশ যা তথ্য গ্রহণ করে, যেটা বললাম, এবং অন্যদিকে অ্যাকশন হলো নিউরনের উপাদান বা যা বৈদ্যুতিক প্রেরণ হিসেবে তথ্য প্রেরণ করে। তাহলে তথ্য প্রেরণ করা কাজ হচ্ছে অ্যাকশনের, আর তথ্য গ্রহণ করা কাজ হচ্ছে ডেনড্রাইটের। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি একটি তথ্য আপনাদেরকে দিয়ে দিতে চাইবো, সেটি হচ্ছে এই যে মক টেস্ট হচ্ছে তার পাশাপাশি আমাদের তরফে একটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজের ব্যবস্থা করা হয়েছে, যে কোর্সে আপনারা চাইলে ভর্তি হতে পারেন, যেখানে 10টি সম্পূর্ণ মক টেস্টের আয়োজন করা হবে এবং আগামী 1 ডিসেম্বর থেকে যা শুরু হচ্ছে, এবং আগামী 1 ডিসেম্বর থেকে নেক্সট প্রত্যেকটি রবিবারে একটি করে মক টেস্ট নেওয়া হবে। ফুল মক টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের 100 নম্বরের সিলেবাস অনুযায়ী প্রশ্ন থাকবে, এবং এই পুরো কোর্সটির খরচ হচ্ছে 99 টাকা। আপনারা চাইলে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য যে ফোন নাম্বারটি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ করে নেবেন। 7551067843 এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কিভাবে এই কোর্সটি বা এই 10টি সম্পূর্ণ মক টেস্ট দিতে পারবেন। অনলাইনেই দিতে হবে, যেভাবে রেলের এক্সাম হবে সিবিটি সেইভাবে দিতে পারবেন, এবং আপনাদেরকে পিডিএফও সরবরাহ করা হবে এই সম্পূর্ণ 10টি মক টেস্টের। তো চলুন আমরা আমাদের আবারও প্রশ্নতে ফিরে যাই। এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? গতি, নির্ভুলতা, ডেটা স্টোরেজ নাকি বুদ্ধিমত্তার ভাগফল?
এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? গতি, নির্ভুলতা, ডেটা স্টোরেজ নাকি বুদ্ধিমত্তার ভাগফল? আপনাদেরকে কোনটি সঠিক উত্তর সেটি জানাতে হবে কমেন্টে। এগুলোর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? গতি, নির্ভুলতা, ডেটা স্টোরেজ নাকি বুদ্ধিমত্তার ভাগফল? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে বুদ্ধিমত্তার ভাগফল। কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে গতি রয়েছে। কম্পিউটারের মধ্যে গতি দেখা যায়, অত্যন্ত দ্রুত গতিতে সে সব কাজ সম্পন্ন করতে পারে। নির্ভুলতা রয়েছে, সে নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। ডেটা স্টোরেজের অন্তর্ভুক্ত, মানে ডেটা স্টোরেজ, প্রচুর ডেটা সে স্টোর করে রাখতে পারে কম্পিউটার। তবে বুদ্ধিমত্তার ভাগফল, যার ইংরেজি হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট, আইকিউ যেটা আমরা বলি, তো সেটা কিন্তু মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কিন্তু কম্পিউটারের মধ্যে নেই এবং এটি একটি স্কোর বলা যেতে পারে, যেটা মানুষের বুদ্ধিমত্তার মূল্যায়ন করার জন্য ব্যবহার করা হয়। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। ইউয়ান কোন দেশের মুদ্রা? ইউয়ান কোন দেশের মুদ্রা? বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটি এসে থাকে, বিভিন্ন দেশের মুদ্রার নাম কি? তো আজকের প্রশ্ন হচ্ছে ইউয়ান কোন দেশের মুদ্রা? চীন, আফগানিস্তান, ঘানা নাকি জাপান? ইউয়ান কোন দেশের মুদ্রা? চীন, আফগানিস্তান, ঘানা নাকি জাপান? আপনাদের বলতে হবে। আপনারা চাইলে প্রশ্ন সংখ্যা দিয়ে কোন অপশনটিকে ABCD, কোন অপশনটিকে সঠিক বলে মনে করছেন সেটিও জানাতে পারেন। ইউয়ান কোন দেশের মুদ্রা? তো চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে চীন। চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। এখানে যে বাকি তিনটি দেশ তারও আমি তথ্য দিয়ে দিয়েছি। আফগানিস্তানের যে মুদ্রা তার নাম হচ্ছে আফগানি, ঘানার যে মুদ্রা সেটি হচ্ছে ঘানাইয়ান সেডি এবং জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। গোবি কি? অরণ্য, মরুভূমি, নদী নাকি পাহাড়? গোবি কি? অরণ্য, মরুভূমি, নদী নাকি পাহাড়? গোবি কি? অরণ্য, মরুভূমি, নদী নাকি পাহাড়? আপনাদের বলতে হবে এর সঠিক উত্তর কি হবে। গোবি কি? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে গোবি একটি মরুভূমি। গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি। তাহলে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। এটি কোথায় রয়েছে? এটি মঙ্গোলিয়া এবং চীনের মধ্যে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? কলকাতা, লন্ডন, চীন নাকি জাপান? আপনাদের বলতে হবে পৃথিবীর কোথায় সর্বপ্রথম পাতাল রেল চালু হয়? কলকাতা, লন্ডন, চীন নাকি জাপান? ঝটপট এর উত্তর দেবেন। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে লন্ডন। লন্ডনে 1863 সালে বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয়। এক্ষেত্রে আমি আরো একটি ইনফরমেশন দিয়ে দিয়েছি যে ভারতবর্ষে প্রথম কোথায় পাতাল রেল চালু হয়, সেটি হচ্ছে 1984 সালে, অনেক পরে 24শে অক্টোবর। কার সময়ে চালু হয়? প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মাধ্যমে এই প্রথম আমাদের দেশে চালু হয় এবং সেটি কোথায়? সেটি হচ্ছে কলকাতা। কলকাতা মেট্রোর কিন্তু আমাদের দেশের প্রথম মেট্রো পরিষেবা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ভারতের রাষ্ট্র পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? ভারতের রাষ্ট্র পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1952 সালে, 1950 সালে, 1953 সালে নাকি 1951 সালে? ভারতের রাষ্ট্র পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? 1952 সাল, 1950 সাল, 1953 সাল নাকি 1951 সাল? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 1953 সাল। ভারতের রাষ্ট্র পুনর্গঠন কমিশন 1953 সালে গঠিত হয় এবং এটি কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয়? যদি বলা হয়, এটাও প্রশ্ন আসে যে রাজ্যগুলিকে প্রথম কিভাবে ভাগ করা হয়েছিল, কোন ভিত্তিতে ভাগ করা হয়েছিল? তো ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্যগুলোকে পুনর্গঠন করা হয়েছিল দেশ স্বাধীন হওয়ার পর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারত কত সালে অলিম্পিক গেমস আয়োজন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে? 2028, 2032, 2036 নাকি 2040? ভারত কত সালে অলিম্পিক গেমস আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছে? 2028, 2032, 2036 নাকি 2040? তো চলুন আমরা দেখে নিই উত্তরটি। উত্তরটি হচ্ছে 2036। ভারত 2036 সালে অলিম্পিক এবং প্যারালিম্পিক আয়োজনের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে ইচ্ছা প্রকাশ করেছে এবং চিঠি পাঠিয়েছে। ভারতের যে অর্গানাইজেশন, ইন্ডিয়ান অলিম্পিক যে অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনের তরফে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে তারা ইচ্ছা প্রকাশ করেছে যে আমরা 2036 সালে অলিম্পিক গেমস আয়োজন করতে চাই। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। পানীয় জলের পিএইচ মাত্রা কত হওয়া উচিত? পানীয় জলের
পিএইচ মাত্রা কত হওয়া উচিত? 6.5 থেকে 8.5, 9.9 থেকে 10.5, 5.5 থেকে 7.5, নাকি 8.9 থেকে 9.5? কোন মাত্রাটি মানে স্বাস্থ্যকর জল হিসেবে পরিচিত? 6.5 থেকে 8.5, 9.9 থেকে 10.5, 5.5 থেকে 7.5, নাকি 8.9 থেকে 9.5? পানীয় জলের পিএইচ মাত্রা কত হওয়া উচিত? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 6.5 থেকে 8.5 হচ্ছে একটি পানীয় জলের পিএইচ মাত্রা থাকা উচিত। এটি জলের সুস্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেনে চলে যাই। কুইক সিলভার নিচের কোন মৌলটিকে বলা হয়? কুইক সিলভার নিচের কোন মৌলটিকে বলা হয়? সিলিকন, সোডিয়াম, পারদ, নাকি রূপা? কুইক সিলভার নিচের কোন মৌলটিকে বলা হয়? সিলিকন, সোডিয়াম, পারদ, নাকি রূপা? আপনাদের বলতে হবে কুইক সিলভার নিচের কোন মৌলটিকে বলা হয়। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে পারদ। পারদ একমাত্র প্রবাহিত ধাতু হওয়ায় সব ধাতুর মধ্যে দ্রুততম আণবিক গতি রয়েছে, তাই দ্রুত আণবিক গতি এবং এর রং রূপালী হয়, একে কুইক সিলভার বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 96.8 ডিগ্রি ফারেনহাইট, 96.4 ডিগ্রি ফারেনহাইট, নাকি 99.4 ডিগ্রি ফারেনহাইট? মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, 96.8 ডিগ্রি ফারেনহাইট, 96.4 ডিগ্রি ফারেনহাইট, নাকি 99.4 ডিগ্রি ফারেনহাইট? আপনাদের বলতে হবে এর সঠিক উত্তর কোনটি। তো চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া নিচের কোন অংশটিতে ঘটে? ক্লোরোপ্লাস্টে, স্ট্রোমাতে, মাইটোকন্ড্রিয়াতে, নাকি গলগি বডিতে? আপনাদের বলতে হবে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? এ, বি, সি, নাকি ডি? ঝটপট এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আপনারা উত্তর দিলে আমারও ভালো লাগবে। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্ট, স্ট্রোমা, মাইটোকন্ড্রিয়া, নাকি গলগি বডি? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে স্ট্রোমা। সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় ঘটে। অন্ধকার বিক্রিয়া যাকে কেলভিন চক্র বলা হয়। তাহলে অন্ধকার বিক্রিয়াকে আরেকটি নাম কি রয়েছে? কেলভিন চক্র। ক্লিয়ার? তো এখানে আরো কিছু তথ্য আমি দিয়েছি যেগুলো আমি এখন পড়ছি না। আপনারা যারা আমাদের কোর্সটি নেবেন তারা এই তথ্যগুলো সমস্ত কিছু সেখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে যা আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কোনটি? বেনজোয়িক অ্যাসিড, ফেনল, ইথাইল, অ্যাসিটিক অ্যাসিড? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কোনটি? বেনজোয়িক অ্যাসিড, ফেনল, ইথাইল, নাকি অ্যাসিটিক অ্যাসিড? কোনটিকে আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে কমেন্টে জানাবেন। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কোনটি? বেনজোয়িক অ্যাসিড, ফেনল, ইথাইল, নাকি অ্যাসিটিক অ্যাসিড? ঝটপট এর উত্তর দেবেন। আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে ফেনল। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। এটি ফেনোলিক অ্যাসিড বা বেনজেনল নামেও পরিচিত। তো এইভাবেও প্রশ্ন আসতে পারে যে কার্বলিক অ্যাসিডের অন্য নাম কি? ফেনোলিক অ্যাসিড, বেনজেনল, এবং কার্বনিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে ফেনল। তো চলুন আজকের শেষ প্রশ্নটি দেখে নিই। ফ্রিজে রাখা খাবার টাটকা থাকার কারণ কোনটি? রাসায়নিক বিক্রিয়া মন্দীভূত হয়, ব্যাকটেরিয়া ধ্বংস হয়, জল কেলাস উৎপন্ন করে, নাকি রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়? কোন কারণে ফ্রিজে রাখা খাবার টাটকা থাকে? আপনাদের কোন উত্তরটিকে সঠিক বলে মনে হচ্ছে সেটি কমেন্টে জানান। আমি আবার একবার রিমাইন্ডার দেবো আপনাদেরকে, সেটি হচ্ছে আপনারা চাইলে আমাদের যে 10টি সম্পূর্ণ মক টেস্ট রয়েছে যেটি আয়োজিত হতে চলেছে আগামী 1 ডিসেম্বর থেকে, সেটিতে ভর্তি হতে পারেন। এর কোর্স ফি বর্তমানে রয়েছে 99 টাকা। 30 নভেম্বরের পর কিন্তু এর কোর্স ফি বেড়ে 199 টাকা হয়ে যাবে। তো যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন 7551067843 এই নম্বরে। তো চলুন আমরা আমাদের শেষ প্রশ্নের উত্তরে চলে যাই। ফ্রিজে রাখা খাবার টাটকা থাকার কারণ কোনটি? রাসায়নিক বিক্রিয়া মন্দীভূত হয়, ব্যাকটেরিয়া ধ্বংস হয়, জল কেলাস উৎপন্ন করে, রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়? তো চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া মন্দীভূত হয়। ফ্রিজে রাখা খাবার টাটকা থাকার কারণ হলো নিম্ন তাপমাত্রায় খুব কম তাপমাত্রা থাকে
রাসায়নিক বিক্রিয়া ও ব্যাকটেরিয়ার কার্যকলাপ মন্দীভূত হয়ে যায়। এখানে কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে না, এটা মনে রাখবেন, ব্যাকটেরিয়ার কার্যকলাপ মন্দীভূত হয়ে যায়, যার ফলে কি হয়, খাবারের গুণগত মান দীর্ঘ সময় ধরে বজায় থাকে। তো আজকের এই মক টেস্টটি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো চলুন আমরা আবারও ফিরে আসবো নতুন আরেকটি মক টেস্ট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।